খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় ইজি বাইকে 4 আরোহী নিহত, আহত 4 জন হাসপাতালে। কুমিল্লার বুড়িচংয়ে লরির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল চালকের। টঙ্গীবাজার এলাকায় বেইলি ব্রিজের দাবিতে ব্যবসায়ীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। টাঙ্গাইল ও সিলেট রুটেও যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি চরমে। যাচাই শেষে বিকেলে জাকসুর প্রার্থী তালিকা প্রকাশ। রাকসুর নির্বাচন 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। ঘোষিত তারিখেই ভোট চায় শিবির ও বামপন্থীরা। কমিশনার তারা নিজেরাই কিন্তু এখন থেকে আবার নতুন করে প্রস্তুত নিতে হবে তাদের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এখনো আমরা কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি। দলের ব্যানারের দলীয় চাপে যদি এটা হয়, আমরা কখনো এটা মানব না। আরিচা ঘাটে একের পর এক স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি অপরাধে জড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে ইজি বাইকের 4 আরোহীর, আহত হয়েছেন 4 জন। সকালে জেলের ডাঙ্গা এলাকায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায়, সকাল 9টার দিকে কৈয়াবাজার এলাকা থেকে একটি ইজি বাইক যাত্রী নিয়ে ডুমুরিয়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় 3 চাকার বাহনটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলেই নিহত হয় এক যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় একজন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো 2 জনের। ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি। পার হয়েছিল ওই মহিলা কলেজটুকু, পার হওয়ার পরে ওইখান থেকে কিভাবে কি হলো বলতে পারি না। মেয়েটার অবস্থা খারাপ, আর মহিলার 2টা পা ভেঙে গেছে, একটা হাত। আর এখানে আরেকটা পেশেন্ট ছিল, তাকে অক্সিজেন দেওয়া ছিল, পরবর্তীতে আইসিইউতে নেওয়ার সময় সে মারা গেছে। এদিকে কুমিল্লায় লরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের কংসনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার বাসিন্দা। গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় নতুন বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে রাস্তা অবরোধ করায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট রুটের গাড়িগুলো আটকে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সকাল 10টার দিকে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, টঙ্গীবাজার এলাকায় 2টি বেইলি ব্রিজ রয়েছে, তবে সে দুটি বর্তমানে জরাজীর্ণ। অথচ বেইলি ব্রিজ দুটি ঢাকা ও গাজীপুরের সাথে টঙ্গীবাজারকে সড়ক পথে সরাসরি যুক্ত করে। বেহাল ব্রিজ দিয়ে চলাচলকারীদের সাথে ভোগান্তিতে পড়তে হয় পণ্য পরিবহনকারী যানবাহনকেও। অবিলম্বে পুরাতন ব্রিজ ভেঙে নতুন বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানান তারা। এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ব্যবসায়ীরা কি বলছেন? অবরোধের কারণে মহাসড়কে যানজটের চিত্র কেমন দেখছেন সেটিও জানাবেন। রাব্বি, যদি যানজটের কথা বলি, তীব্র থেকে তীব্র আকারে ধারণ করছে। সেটি আসলে গাজীপুর মেট্রোপলিটন এবং ডিএমপি ট্রাফিক পুলিশ সেটি আসলে নিরসন করার চেষ্টা করছে। তবে তাদেরকে 1 মাসে আশ্বাস দেওয়া হয়েছে, যে কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিছুক্ষণ আগে আসলে ছেড়ে দিয়েছে। এবং আমি যেখানে রয়েছি বেইলি ব্রিজ, যেই ব্রিজটির কারণে মূলত তারা মানববন্ধন এবং রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল। ব্যবসায়ীরা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই ব্রিজে স্থায়ীভাবে আশ্বাস না দেওয়া হবে, ঠিক 1 মাস পরে আবারও তারা কঠোর আন্দোলন নিয়ে আসবে, এমনটাই কিন্তু আসলে জানিয়েছিল। এখানে একজন ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আর কি মূলত দাবি রয়েছে, বা তারা তো 1 মাসের আশ্বাস দিয়েছে, আসলে 1 মাস পরে আপনারা কি করবেন? ধন্যবাদ যমুনা টিভিকে। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমাদের মূল যে চাওয়াটা, সেটা হচ্ছে, দেখেন
এখানে আপনাদের উচ্চতার কারণে যে পরিমাণ উচ্চতা উড়াল সেতু, সেই উড়াল সেতুর কারণে আমাদের মানুষজন উপরে উঠতে পারে না। এখানে আপনাদের বেইলি ব্রিজের কারণে মানুষের দীর্ঘ যানজট। আপনারা অবগত আছেন টঙ্গী আর উত্তরার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে অনেক মানুষের বসবাস, প্রায় 50। হ্যাঁ, ভোগান্তি। তো যে বিষয়টা বলছিলাম যে রাব্বি, আসলে এই যে বৃষ্টি, এই বেইলি বৃষ্টি দুটি কিন্তু আসলে এমন অবস্থা হয়েছে, বেশ কয়েকবারে কিন্তু তাদেরকে আসলে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এবং এত পরিমাণে লোড গাড়ি আসলে বাজারে প্রবেশ করে এবং বাজার থেকে বের হয়, যে কারণে কিন্তু একাধিকবার দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে, যে কারণে আসলে শেষ ভরসা নিয়ে কিন্তু তারা এখানে এসে আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পেশ করে 1 মাসের মেয়াদ দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে। পলাশ, আপনাকে ধন্যবাদ। রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য নিরাপদ প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাবও দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়ে কথা বলেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ক্ষণ ঘোষণা করা হচ্ছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে মাদক ও মানব পাচার সহ ট্রান্স বর্ডার ক্রাইম আঞ্চলিক ঝুঁকি তৈরি করছে। এর আগে কক্সবাজারের ইনানীতে বে ওয়াচ হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের এই সম্মেলন। We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home. The Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda as they need our support until they return home. In that spirit of solidarity, during the last Ramadan in March this year, the Secretary General of the United Nations, Antonio Guterres, and I joined with over 100,000 Rohingyas in an iftar in Cox's Bazar, as I mentioned before. মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিকেলে জাকসু নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কমিশন। বিকেল 4টায় এই তালিকা প্রকাশের কথা রয়েছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ও হল সংসদে মোট 740টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পদে 555 জন ছাত্র ও 185 জন ছাত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান। সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে শুরু হয় এ কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। রাকসু নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র তোলা ও জমা দেয়া যাবে 26 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর। পরদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত তালিকা 4 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সকাল থেকে কতজন এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। রাব্বি, সকাল থেকে এখন পর্যন্ত মোট 6 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সেটি সংগ্রহ করেছে, তবে এখন পর্যন্ত কেউ জমা দেয়নি। এখন 2 জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী, তারা একটু আগেই মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করলেন। একটু তাদের কাছে একটু জানতে চাইব, মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন, কেমন লাগছে এবং নির্বাচন কমিশনের কাছে আপনাদের চাওয়া কি, প্রত্যাশা কি? প্রথমত বলতে চাই, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলাম। পরবর্তীতে আমি সে অনুযায়ী আজ আমার নমিনেশন কনফার্ম করি। আমি নারী বিষয়ক সহ সম্পাদক পদে নমিনেশন তুলেছি আমার।
তো নির্বাচন কমিশনের কাছে যদি প্রত্যাশা বলতে চান, ফ্যাসিস্ট আমলে বারবার আমরা অস্বচ্ছতার প্রমাণ পেয়েছি, পরিচয় পেয়েছি। বর্তমান সময়ে আর কোনো প্রকার কোনো অস্বচ্ছতার প্রমাণ আমরা দেখতে চাই না। ধন্যবাদ আপনাকে। আরও আরেকজন রয়েছে সাংস্কৃতিক বিষয়ে সম্পাদক পদে, তিনি মনোনয়ন উত্তোলন করেছেন। আমরা তো বিভিন্ন সংকট দেখছি রাষ্ট্র নির্বাচনে, আসলে সংকট নিরসনে আপনাদের প্রত্যাশাটা কি? আসলে দেখেন, আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা সুন্দর নির্বাচন চাচ্ছি। এখানে যদি প্রশাসন আমার যদি সচেতন থাকে, তা আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা অনেক সুন্দর একটা নির্বাচন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। রাব্বি শুনছিলেন, এবং সেই সাথে সাথে এখন পর্যন্ত 6 জন কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছে, এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু যেটা বলা হয়েছে যে নির্বাচন ছবি সহ ভোটার তালিকা প্রকাশে 2 মাস কিন্তু রাষ্ট্র নির্বাচন পেছানোর দাবি করেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবির এবং বাম সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু নির্বাচন পেছানোর পক্ষে নয়, তারা চান যে সঠিক সময় নির্বাচন হোক। এবং বলা যায় যে সকাল থেকে আসলে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে যারা মনোনয়ন প্রত্যাশী তারা আসছেন, মনোনয়ন ফর্ম তুলছেন, এবং একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 3 দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে ক্যাম্পাসে। চলছে মনোনয়নপত্র তোলার পালা। এর মধ্যেই ছাত্র সংগঠনগুলোর সাথে সভা করেছে রাকসু নির্বাচন কমিশন। এতে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করে 2 মাস রাকসু নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল। অন্যদিকে ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত করার দাবি ছাত্র শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই রাকসু নির্বাচনের সকল কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস এখন উৎসবমুখর ভোটের আমেজে। 24 আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম উত্তোলন। সম্ভাব্য প্রার্থীরা বলছেন তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চান। যারা শিক্ষার্থী ভাই আছে সবার কাছে দোয়া চাই যে আপনারা যারা যোগ্য, আপনাদের সত্যিকার অর্থে যারা আপনাদের হয়ে ভয়েস রেজ করবে, শুধু আপনাদের হয়ে আপনারা তাদেরকে নির্বাচিত করুন। নারীদের অংশগ্রহণকে বৃদ্ধি করার লক্ষ্যে আমি একটা সাহসী পদক্ষেপ নিয়েছি, এবং অন্য নারীরা যেন এগিয়ে আসে, আমি এটাই আসলে বলব। রোববার ছাত্রদল, ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে রাকসু নির্বাচন কমিশন। বৈঠকে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন ও সাইবার বুলিং বন্ধে কার্যকরী পদক্ষেপ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ নিয়ে হয় আলোচনা। বৈঠকে ছাত্রদল ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ ও ভোট গ্রহণ 2 মাস পেছানোর দাবি তোলে। আর ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলো দাবি করে ঘোষিত 15 সেপ্টেম্বরে হতে হবে নির্বাচন। কমিশনার তারা নিজেরাই কিন্তু এখন থেকে আবার নতুন করে প্রস্তুত নিতে হবে তাদের। সেই জায়গা থেকে ছাত্রদল বলতে চায় যে একটা সময় নিয়ে তারা যেন সঠিকভাবে এবং জালিয়াতি যেন না হয়। মেয়েদের জন্য যদি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান, তাহলে কিন্তু আমাদের একটা সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করে দিতে হবে, যেটা আশ্বাস তারা দিয়েছে। কিন্তু যেই 2 মাসের কথা বলেছি, সেটা কিন্তু যে আমরা স্পেসিফিক্যালি 2 মাস সময় চেয়েছি এটা না, আমরা বলেছি সার্বিক দিক বিবেচনা করে। 2টি পয়েন্টে ঐক্যমত এসেছি। একটি হলো ছবি সহ ভোটার তালিকা, 2 নম্বর হলো যে রাকসুর যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রটি আবাসিক হলে না দিয়ে একাডেমিক বিল্ডিংয়ে দেওয়া। ছাত্রদল সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও ছাত্র শিবির এবং বাম ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেলভুক্ত হয়ে ভোটযুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এখনও আমরা কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি। আমরা মনে করি এটি সম্পূর্ণ পলিটিক্যালি ইন্টেনশনালি করা হয়েছে, এবং আমরা এটি আরও মানে স্বচ্ছ একটি ভোটার তালিকা করার বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। আমরা চাই যেন তাদের যদি সময় লাগে অবশ্যই তারা নিক, কিন্তু যদি কোনো দলের ব্যানারের দলীয় চাপে যদি এটা হয়, আমরা কখনো এটা মানব না। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন তো চায় যে এই নির্বাচনটা একটা সুন্দর, সুষ্ঠু, ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেটরি হয়, সেটাই কমিশন চায়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 28 আগস্ট রাকসুর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। শেরপুরের নালিতাবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার গ্যারাপচা গ্রামে হয় এই ঘটনা। পুলিশ জানায়, তুলামিয়াকে বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত নাজমুল হক। খাওয়া দাওয়া শেষে এক পর্যায়ে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাজমুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করে আহত তুলামিয়া।
বাড়ির পাশে ধান খেতে তাকে ধরে আবারও দা দিয়ে আঘাত করে নাজমুল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও তুলা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে অভিযুক্তকে ধরতে অভিযান চালায় পুলিশ। ভোরের দিকে নাজমুলের সাথে থাকা এক নারীকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়, তবে পালিয়ে যায় নাজমুল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড। মানিকগঞ্জের আরিচাঘাটে একের পর এক সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণ লুটের ঘটনায় জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও। সম্প্রতি 3 জন গ্রেফতারের পর আবারও আলোচনায় আলোচিত এই ঘাট। এর আগে যুবলীগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে 80 ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ এবং এক পুলিশ সদস্য চাকরি হারানোর ঘটনাও ছিল শিরোনামে। এবার প্রশ্ন উঠেছে, কেন শুধু আরিচাঘাটেই এমন ঘটনা ঘটছে? এই সোনা যাচ্ছে কোথায়? সিঙ্গাইরের গোবিন্দল এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে 24টি চেন ছিনতাইয়ের অভিযোগে গেল 20 আগস্ট গ্রেপ্তার হয় 3 জন। এই ঘটনায় আবারও সামনে আসে আরিচা ঘাট কেন্দ্রিক সোনা ছিনতাইয়ের আলোচিত ইস্যু। আমি বসার পর কিছুক্ষণ পরে আবার কনফার্ম হয়ে আর আবার ফোনে কনফার্ম হয়ে বলতেছে স্পিরিটেশন এলিগেশন আছে মানে। এর আগে 2024 সালেও স্থানীয় কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ওঠে 80 ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ। একই বছরে 60 ভরি স্বর্ণ ছিনতাইয়ে জড়িয়ে চাকরি হারান এসআই শিমুল মিয়া। স্থানীয়দের অভিযোগ, এখানে সক্রিয় শক্তিশালী একটি সিন্ডিকেট। কয়েক হাত ঘুরে এসব স্বর্ণ চলে যাচ্ছে সীমান্তের ওপারে ভারতে, এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। এটা অনেক একটা বড় চক্র, মনে হয় এটা ইন্ডিয়া অবৈধভাবে পাচার করছে। আসলে এদের সাথে কে কেউ জড়িত, এটা আসলে প্রশাসনের দেখার উচিত। এখান থেকে স্বর্ণ পাচার হয় কিনা এই বিষয়গুলো গোয়েন্দা সংস্থা একটু তৎপর হলে, আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু তৎপর হলে আমার মনে হয় এই সমস্ত গোপনীয় জিনিস উদ্ধার করা সম্ভব। আরিচাঘাটে ছিনতাই হওয়া স্বর্ণগুলো আসে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে, যেখানে সরকারের অনুমোদন নিয়ে বৈধভাবে ছাই থেকে সোনা সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তবে ঘাটে পৌঁছানোর আগেই তথ্য চলে যায় সংঘবদ্ধ চক্রের হাতে, এমন ধারণা পুলিশের। আওয়ামী লীগের সময় কিছু ছেলেপেলে ছিল যারা এই সমস্ত ঘটনা ঘটাইতো, একই ব্যক্তিরা এই ঘটনা ঘটাইছে। ওইটার ধারাবাহিকতায় এখন দেখা গেছে যে তারা মাঠে নাই, অন্য আরেক গ্রুপ সক্রিয় হয়েছে। এই পর্যন্ত আমার জানা মতে 24 সালে 2টা মামলা হয়েছে, এই 25 সালে একটা মামলা হইল, এবং প্রত্যেক মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বা বিচারাধীন আছে আর কি। একের পর এক স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় শঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা। তারা বলছেন, যতদিন না শক্তিশালী সিন্ডিকেটের আসল চক্র ধরা পড়বে ততদিন থামবে না এই স্বর্ণের লুটপাট। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।